জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারিদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা সোমবারের মধ্যেই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে। এছাড়া চলতি মাসের মধ্যেই সংস্কার বিষয়ক আলোচনা শেষ করতে চায় কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার দিনভর আলোচনা শেষে কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে রাষ্ট্রের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানান আলী রিয়াজ। আলোচনায় কমিশন প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে প্রস্তাবনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা যুক্ত করতে চায় বিএনপি ও জামায়াত সহ বেশিরভাগ দল। অন্যদিকে বাম দলগুলো ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি বহাল রাখার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে কমিশন প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে একমত এনসিপি। এছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে ৪ মূলনীতি আছে, সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। বিদ্যমান ৪ মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয় যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে, নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশনার। এর আগ পর্যন্ত যে যাই বলুক গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতা জানান ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলি না কেন সেটা ধর্তব্য নয়। আমি আশা করব এই সময়ের ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্ট একটা ঘোষণা দেবেন জাতির উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত, এবং নির্বাচন কমিশনে সেটা যথাযথ প্রক্রিয়ায় তিনি কমিউনিকেট করবেন তার মেসেজটা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারে তিনি জানান, খালেদা জিয়া দ্বিতীয় পদ্মা সেতুর কথা আগেই বলেছেন। এ ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। দেশের মানুষ উন্নতি ও গণতান্ত্রিক ব্যবস্থা চায়, সেজন্যই সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে। ৮ কোটি মানুষের জন্য বাংলাদেশে পদ্মা ব্যারেজ ও সেতুর প্রয়োজনীয়তা অনেক উল্লেখ করে গণমাধ্যমে জানান, রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে পদ্মা ব্যারেজ বাস্তবায়নে। তবে জাতীয় ঐক্য সামনে রেখে এই কাজ করতে হবে। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। আমি রাজনীতিবিদ হিসেবে আমি তো তাদের মতো আপনার টেকনোক্রেটস নই, এবং সেগুলো আমার জানানোর বিষয় নয়। কিন্তু আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। জনগণ ও সরকারের মাঝে কোনো সেতু নেই বলেই আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই কারণে দেশে বিনিয়োগ আসছে না বলেও দাবি করেন তিনি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় এ দাবি করেন তিনি। আমির খসরু বলেন, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত না হওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এই মতানৈক্য যাতে দলগুলোর মধ্যে বিভাজন তৈরি না করে সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি। এ সময় আমির খসরু অভিযোগ করে বলেন, যেসব দেশে নির্বাচন দিতে গড়িমসি হয়েছে সেসব দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মালিকানা দেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন আয়োজনে সরকারের প্রতি দাবিও জানান তিনি। যতগুলো দেশে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, যেই সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচন বিলম্ব করার জন্য কিছু উপদেষ্টা ও ছাত্ররা তাকে ভুল বুঝাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার দুপুরে ভোলার তজুমউদ্দিনে উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে ছাত্রদের ভূমিকা রয়েছে অনেক, কিন্তু কেউ কেউ আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। বিএনপি বড় দল, তাই বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে এনসিপির ভেবে চিনতে কথা বলার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি বা যে কোনো দিন হোক না কেন নির্বাচনের জন্য প্রস্তুত আছে বিএনপি বলেও জানান তিনি। লন্ডন আমরা বহুবার গিয়েছি, রাস্তাঘাট চিনি। এক ধরনের দল আছে বাংলাদেশে, 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। এরা নানান রকমের বুদ্ধি দেয়। এটা দেখা যারা উপদেষ্টা হয়েছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, এ নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। ছাত্র দুইটাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদেরও দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই। ইট ডাজন্ট লুক নাইস। চাঁদাবাজদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শেরপুরে জাতীয় নাগরিক পার্টির ২৭তম দিনের পদযাত্রা শেষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। নেত্রকোনার পর রোববার বিকেলে শেরপুরে পদযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় জুলাই অভ্যুত্থানের এক বছরেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সমাবেশে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। এ সময় সীমান্ত নিয়ে পুশিনের বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, যদি পুশিন করতেই হয় তবে শেখ হাসিনাকেই পাঠাতে হবে। ৩ আগস্ট ঢাকায় সমাবেশ, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না দেয়া পর্যন্ত শহীদ মিনার না ছাড়ারও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই, শীর্ষ শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন, এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে। আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন।
আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সারা দেশের সব কমিটি স্থগিত করেছে সংগঠনটি। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। সংগঠনটির ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। ইতিহাসে কোনো ঘটনার দায় স্বীকার করে সারা দেশে কমিটি স্থগিত করা নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে উঠানো হলে তাদের এই রিমান্ড দেন আদালত। গ্রেপ্তার 5 জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আদালতে উঠানো হয়নি। এর আগে শনিবার সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডে সাবেক এমপির বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের গুলশান থানা হেফাজতে নেয় পুলিশ। জানায় রিয়াদ নামে সমন্বয়ক পরিচয় দানকারী এক তরুণের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদা দাবি করা রিয়াদ গত 17 জুলাই দলবল সহ সাবেক এমপির বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন তারা 10 লাখ টাকা নিয়েও আসেন। চাঁদাবাজরা বাকি টাকা নেয়ার জন্য সাবেক এমপির বাড়িতে গেলে সে সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। মামলার আয়ু 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অপরজন উদ্ধারকর্মী। রোববার দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। আইসিইউতে ভর্তি 4 জনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে, যাদের মধ্যে 2 জন ভেন্টিলেশনে আছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 28 জনই শিশু, বাকি 6 জন প্রাপ্তবয়স্ক। নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধদের চিকিৎসা ও প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এছাড়াও তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান পরিচালক। এদিকে এই মুহূর্তে দগ্ধ কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ডাক্তার নাসির উদ্দিন। 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর একজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী। বিমান দুর্ঘটনার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাইলস্টোন স্কুলে। শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিশুদের নিয়ে
অনেকেই এসেছেন স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে। তবে কবে নাগাদ স্কুল খুলবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এদিকে বিমান বিধ্বস্ত ভবনে এখনও তথ্য উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে সব কাজ শেষ করে দ্রুত স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায় সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি অনুযায়ী বিদ্যালয়টি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এদিকে মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্লেনটা তো পড়ছে পুরো 3 আর 4 এর মধ্যে, আর 5 এর আমাদের ডিটেনশন ছিল 16 জন, বাট সেটা ছিল টিব্রোজে। আমাদের সন্তান যারা আহত নিহত হয়েছে আমরা কিন্তু কেউ সচিবালয়ে যাই নাই। কারা সচিবালয়ে গিয়ে মারামারি করলো, এটা কি কোনো বিষয় হলো? আমাদের কোনো লাশ আসবে, আমাদের সন্তান আসবে? রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া মাসুমার দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দগ্ধ অবস্থায় 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রোববার ভোর রাতে মাসুমার নিথর দেহ পৌঁছায় বড় মানিকা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়িতে। স্বজন প্রতিবেশীরা শেষবারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করেন। মাসুমার স্বামী ও 2 সন্তান নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর এলাকায় বসবাস করতেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম, সয়াবিন, তুলা এবং বোয়িংয়ের বিমান আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জানান দেশটি থেকে 25টি বোয়িং বিমান কেনা হবে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রভাব দেশের বাজারে পড়বে না বলেও জানান বাণিজ্য সচিব। জানান ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর সাথে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। জানান বৈঠক অনুষ্ঠিত হবে 29 ও 30 জুলাই। করতে হয় আমাদের স্টেকহোল্ডারদের সাথে আলোচনা শেষ হয়নি। বাণিজ্য ঘাটতিতে এই যে ক্রয়, এগুলো হলো আমাদের প্রমিস যে আমরা এগুলো কিনবো, আমরা এগুলো কিনে বাণিজ্য ঘাটতি কমাবো। কিন্তু চুক্তিতে তো ডেফিনেটলি কিছু নন ট্যারিফ ইস্যুস থাকে, কিছু ট্যারিফ ইস্যুস থাকে। অল্টারনেটিভ সোর্স হিসেবে আমেরিকা কানাডার উপরে নির্ভরশীলতা বাড়ানোটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, আমাদের যে ফুড সিকিউরিটির স্বার্থে দরকার। সরকারি খাতে বেশ ভালো একটা পরিমাণের গমের জন্য ক্রয় চুক্তি হয়েছে এবং সেটা এক্সিকিউট হলে আমাদের বাণিজ্য ঘাটতি একটু কমে আসবে। বিআরটি প্রকল্পকে একটি অপরিকল্পিত ও দানবীয় প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই প্রকল্পের উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই শহীদ পরিবারের জন্য উত্থাপিত আবাসন প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে একনেক। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে NEC সভাকক্ষে একনেকে পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেকে সভা হয়। সভায় 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 12টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জুলাই আহত ও শহীদ পরিবারের জন্য নেয়া সকল প্রকল্পকে সমন্বয় করতে হবে, পাশাপাশি খরচের বিষয়টিও যাচাই করতে হবে। তিনি বলেন, 5 আগস্টের পর অসংখ্য ঠিকাদার পালিয়ে গেছে, তারা কেন পালালো তা তদন্ত করা উচিত। এক্ষেত্রে প্রকল্প পরিচালকদের দায়ও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত জুলাইয়ের শহীদ পরিবারের জন্য এটা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এসেছিল। এটাতে হলো মিরপুরে কিছু 1355 বর্গফুট আয়তনের 804টি আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল। কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটা যথাযথভাবে এটা খরচের মূল্যায়ন হওয়া উচিত, টেন্ডারে
যাওয়ার আগে। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩,২৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজ নামে ২৭,৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধান প্রমাণিত হয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রোববার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান মহাপরিচালক। একই সাথে সাবেক বিমান বাহিনীর প্রধানের স্ত্রীর অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের কারণে আরও একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রীর বিরুদ্ধে ১,৯১ লাখ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৩২টি ব্যাংক হিসেবে ১,১৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান প্রমাণিত হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি কাতার, দুবাই সহ অন্যান্য দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ সম্পদ এবং কানাডায় সন্তানদের নামে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে অভিযোগ সংশ্লিষ্ট এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, সাবেক বিমান বাহিনী প্রধান, তার নিজ নামে ৬টি ব্যাংক হিসাবে ২৭,৬৩ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব তাহমিদা বেগম, তার স্বামী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধানের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৯১ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৩২টি ব্যাংক হিসাবে ১,১৮ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে দলটির আয় দেখানো হয়েছে ১৫,৬৫,০০,০০০ বেশি, আর ব্যয় ৪,৮০,৪,০০০, আর উদ্বৃত্ত আছে ১০,৮৫,৯০,০১৯ টাকা, যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে। রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছে এই হিসেব জমা দিয়েছে দলটি। এতে আয়ের খাত হিসেবে দলটির সদস্যরা মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান উল্লেখ করেছে। আর ব্যয় হিসেবে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ছাপানো সহ বিভিন্ন কর্মসূচিতে দেখানো হয়েছে। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগের নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীনতা হারিয়েছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে ওঠে, দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে গণতন্ত্র ধ্বংসকারীরা। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। ২০২৪-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্সটি, যে নজিরটি স্থাপিত হয়েছে, তার কোনো ব্যত্যয় হয়নি। সেইভাবেই আমরা এটা দিয়ে আসছি। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়। এর আগে প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে যুক্ত হবেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ, র্যাব পুলিশকে ক্ষমতা চিরস্থায়ী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশনের প্রথম সেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। The regime weaponized the state against its own people. The Rapid Action Battalion, police, and intelligence agencies were turned into tools of terror. Disappearances became routine. Thousands of political dissidents, student activists, and journalists were abducted, tortured, or silenced forever.
আবারও কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার সঙ্গে সঙ্গেই দমন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PHA ভবনে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। আবারও যদি কোনো কেউ স্বৈরাচার হবার চেষ্টা করে তাকে একেবারে সাথে সাথে দমন করতে হয়, এর কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া যায় না। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দূর করেছি বা আমরা বলি যে পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী মানে পুরো ব্যবস্থা ওটা কিন্তু এখনো যায় এবং ওইটা কিন্তু আমাদেরকে বুঝে কাজ করতে হচ্ছে। পরিবেশের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা জরুরি বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বৃক্ষ মেলার মধ্যে দিয়ে দেশব্যাপী সচেতনতা ছড়িয়ে যাবে। মাসব্যাপী বৃক্ষ মেলা শেষে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচিত স্টল মালিক শিক্ষার্থীদের গাছ চেনা প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি একটি চলমান সংগ্রাম। রোববার ঢাকা কলেজে আয়োজিত জাগ্রত জুলাই 24 অনুষ্ঠানে এমনটাই বললেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় জাগ্রত জুলাই 24 অনুষ্ঠান। এতে বক্তারা বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাথে দেশের সামরিক খাতকে ঢেলে সাজানোর দাবিও তোলেন তারা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী 2 শিক্ষককে অতি দ্রুত রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস। পাশাপাশি হত্যা মামলায় পুলিশের হাতে নির্যাতিত কিশোর হাসনাতুল ফায়াজ বলেন, জুলাই বিপ্লবের চেতনা কিছু ব্যক্তির স্বার্থে কুলসিত হচ্ছে। এদিকে এখন চাঁদাবাজিতে ছড়িয়ে পড়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নেত্রকোনায় জুলাই পদযাত্রা মঞ্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কটাক্ষ করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই সময় মিছিলটি প্রধান সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যতদিন জেল খেটেছেন ততদিন এনসিপির নেতাদের বয়সও হয়নি। ফলে কোনো নেতাকর্মী নিয়ে কটাক্ষ করার আগে ভেবে চিন্তে কথা বলার হুঁশিয়ারি দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীতের আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাজির হয় টাউন হলে। অনুষ্ঠানের শুরুতে প্রথমে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের পর শুরু হয় জাতীয় সঙ্গীত। এরপর এক ঝাঁক তরুণ শিল্পীদের অংশগ্রহণে গণসংগীত পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত না হওয়ায় সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। রোববার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যিনি প্রধানমন্ত্রী হন তার হাতেই সব ক্ষমতা, আর সেই জনগণের উপরে স্টিম রোলার চালান। এই সংবিধান
মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত প্রশাসন ও 2 সহকারী কমিশনারকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন না। 2007 সালে চৌধুরী বাজার এলাকায় এক ব্যক্তির জমিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উচ্ছেদ অভিযানের ঘটনায় 2008 সালের 14 জনের বিরুদ্ধে মামলা হয়। 17 বছর পর আদালত দণ্ডাদেশের পাশাপাশি 4 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে জমি ফিরিয়ে দিতে নির্দেশ দেন। আগামী 21 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত। গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান অজ্ঞাত পরিচয় এক নারী। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। পরে উদ্ধার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। মুষলধারে বৃষ্টি হয় প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা বইমেলা। আগামী 16 আগস্ট প্যারিসের উপকণ্ঠ সেন দেনি এলাকায় হবে এই মেলা। সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির অনুমোদিত একমাত্র বাংলা পত্রিকা প্যারিস টাইমসের পৃষ্ঠপোষকতায় এবং অ্যাসোসিয়েশন সেকেয়ানো বাঙালির ব্যবস্থাপনায় এই মেলাটি হতে যাচ্ছে। বইমেলায় বাংলাদেশের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নবীন এবং প্রবীণ লেখকদের বই বেচাকেনার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বিনিময়ের বিশেষ ব্যবস্থা। ইউরোপীয় ইউনিয়নের ওপর 15% শুল্ক নির্ধারণ করে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপীয় পণ্য 30% শুল্কারোপের হুমকি দিয়েছিল ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ইউরোপের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতিও আছে। ট্রাম্প জানান, চুক্তিটি ইউরোপের গাড়ি শিল্প ও কৃষি খাতের জন্য বিশাল অগ্রগতি। দুই পক্ষেই এতে লাভবান হবেন বলে দাবি তার। চুক্তিটিতে বিশাল অর্জন বলছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। যুক্তরাষ্ট্রের 3য় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় 27 দেশের এই জোট। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি 263 বিলিয়ন মার্কিন ডলারের। এই চুক্তির ফলে ঘাটতি কিছুটা কমে আসবে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও শনিবার রাত ভর সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তবে মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যাংকক ও নমপেন। পাশাপাশি শনিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অস্ত্রবিরতি কার্যকরে কম্বোডিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক চায় থাইল্যান্ড। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। তবে অস্ত্রবিরতি কার্যকরে কম্বোডিয়ার সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন থাই সরকার প্রধান। মার্কিন প্রেসিডেন্টের মাধ্যমেই কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানের কাছে অস্ত্রবিরতির শর্ত ও সংকট সমাধানে চূড়ান্ত রূপরেখা প্রস্তাব করতে চায় থাইল্যান্ড, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবারে গাজাবাসীর জন্য বিমান থেকে 25 টন মানবিক সহায়তা ফেলেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। এদিকে গাজায় মানবিক সংকটের জন্য জাতিসংঘকে দায়ী করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার দাবি, গাজায় মানবিক সহায়তা দেয়ার
দুয়ার সব সময় খোলা ছিল। একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিরা সংকটের মুখোমুখি হচ্ছে জাতিসংঘের অব্যবস্থাপনার কারণে। ইসরায়েল নিজেও ফিলিস্তিনিদের জন্য সহায়তার ব্যবস্থা করেছে। এদিকে মিশরের সীমান্ত খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তার ট্রাক। সহায়তা সংস্থাগুলো বলছে 20 লাখ ফিলিস্তিনির এক বেলা খাবারের জন্য কমপক্ষে 160টি বিমান বাহিনীর ফ্লাইট প্রয়োজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে শুধু অপুষ্টিতে মারা গেছেন 133 জন ফিলিস্তিনি। כדי להשלים את היעד הזה, גם של חיסול החמאס וגם של שחרור חטופינו. গাজায় গণহত্যা বন্ধে বেলুন ওড়ানো হয়েছে ফ্রান্সের প্যারিসে। 2024 সালের অলিম্পিক গেমসের 1 বছর পূর্তি অনুষ্ঠানে ওড়ানো হয় এই বেলুন। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগোতে ওড়ানো হয় এই বেলুন, যেখানে লেখা ছিল স্টপ জেনোসাইড ইন গাজা। আচমকা আকাশে এই বেলুন দেখে কিছুটা খুশি হয়েছেন উপস্থিত দর্শকেরা। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ঘোষণায় ধন্যবাদ জানান তারা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ফ্লাইটের 179 জন আরোহী। বিমানটিতে 173 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার মিয়ামির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় রানওয়েতে থাকাকালীনই বিমানের মাঝ বরাবর আগুন লেগে যায়। কন্ট্রোল রুম থেকে পাইলটকে বিষয়টি জানানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইমার্জেন্সি এক্সিট দিয়ে এক এক করে দ্রুত বের হয়ে আসেন তারা। সে সময় অনেকের কোলেই ছোট ছোট শিশু ছিল। প্রায় সব আরোহী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে বলে জানান মার্কিন ফেডারেল এভিয়েশন। অবশ্য এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। এশিয়া কাপের মাঝেই এবার মাঠে গড়াবে এনসিএল। 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে বড় পরিকল্পনা করেছে বিসিবি। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বিবেচনায় ভালো উইকেটে ম্যাচ আয়োজনের দিকে জোর দিয়েছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি-20 এনসিএলটা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে। খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার এনসিএলটিতে। কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো আপ করতে হবে। তো আমার মনে হয় প্লেয়ারদের এই সুযোগটা দিতে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে এই জায়গাটায়। কোন কন্ডিশনে খেলে প্লেয়াররা কতটুকু কোন উইকেটে খেলে কিভাবে আগাবে ওভাবে চিন্তা করতে হবে। তো আমার মনে হয় যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। বাংলাদেশ ফুটসাল দলের অফিসিয়াল দায়িত্ব নিয়েছেন ইরান থেকে আসা কোচ সাইদ খোদারাহমি। ফুটসালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন নতুন এই কোচ। Was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. I promise you for 2026 start our plan. If Mr. President agree, Vice President agree, Bangladesh futsal for future strong in South Asia. যুব হকি বিশ্বকাপকে সামনে রেখে 45 হকি খেলোয়াড়কে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আপাতত দেশি কোচের অধীনে প্রস্তুতি শুরু করলেও সেপ্টেম্বরে বিদেশি কোচের অধীনে শুরু হবে মূল প্রস্তুতি। বিশ্বকাপের আগেই এশিয়া ও ইউরোপে ভিন্ন ভিন্ন দলের সাথে প্রস্তুতি ম্যাচেও খেলার পরিকল্পনা করেছে ফেডারেশন। বিশ্বকাপের আগে 4 মাসের মতো সময় পাবে যুবারা। প্রথম মাসে ফিটনেস নিয়ে কাজ করার পরিকল্পনা দেশীয় কোচের। আমরা মোট 45টা প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পে আমরা আমন্ত্রণ জানাইছি। ওদের জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কে টিমে খেলতে পারবে, কে যেতে পারবে, কে পারবে না।
দুইটা জায়গায় চেষ্টা করতেছি, একটা হলো এশিয়ার মধ্যে, একটা প্রথম প্র্যাকটিস ম্যাচ, একটা ইউরোপে। কেন আমরা ইউরোপে যদি না খেলতে পারি বা ইউরোপিয়ান টিমের সাথে না খেলতে পারি, ওদের খেলার ধাঁচ, ওদের চিন্তা ভাবনা আমাদের প্লেয়ারদের মধ্যে ঢুকাইতে হবে। কোচটা খালি বুঝলে হবে না, প্লেয়ারদেরকে বুঝতে হবে কি তার অপোনেন্টটা কী জিনিস। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।